লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশ নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেপে ক্ষোভে গোস্বায় ভারত যেভাবে চেপে ধরছে তাতে অনেকেই শঙ্কিত যে কি হবে আমাদের, আমরা বেকায়দে পড়ব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ। বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। কোনো ডমিনেন্সের সম্পর্ক, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না। এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই। ভারতের মিডিয়া, স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, মানে এগুলোকে মিডিয়া বলা যায় না, এগুলোকে মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি। আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস, যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয়, যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয়, সেভাবে তারা কথা বলে। তাদের না আছে মেরুদণ্ড, না আছে ব্যক্তিত্ব, না আছে অন্য কোনো কিছু। তাদের ভিতরে যদি বিন্দুমাত্র প্রাণ থাকতো, আমরা আজকে একটি দেখলাম, আপনারা সবাই দেখেছেন, তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে, যারা বোনেরা রয়েছে স্পেশালি, তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না। বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন। তো যারা এরকম প্রোপাগান্ডা করে, আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে, নষ্ট করার চেষ্টা করে, আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই, যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে। তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের, অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি। তারা মসজিদগুলো ভেঙেছে, তারা মন্দিরগুলো ভেঙেছে, তারা মসজিদ ভেঙেছে, তারা মাদ্রাসা ভেঙেছে, তারা হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে। এই কালচারগুলো যারা লালন করে, আমরা দেখেছি এই মোদির উত্থান কিভাবে হয়েছে, কিভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গর্ভধারিণী মাকে খুন করা হয়েছে, মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে, সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়, আমরা খুবই সরি, আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত। ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেপে ক্ষোভে গোস্বায় অন্তর ভরে যায়। ক্ষমতায় ছিলেন না এতদিন, বাট এখন তো ক্ষমতায় আছেন আসিফ স্যার। ভারতের আধিপত্য বাদ দিয়ে অনেক কথা বলেছেন, বাট রাইট নাও আপনি তো পাওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 কি হবে বিশ্বের তা জানি না, তবে এতটুকু জানি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব নিরাপত্তায় তার এখন শক্ত ভূমিকা দরকার। তার হাতে বিশ্ব মিডিয়া আছে, তিনি চাইলে বিশ্বের কাছে এই খবরগুলোকে পৌঁছে দিতে পারেন। গত 53 বছর যাবৎ যে দৃশ্য আমরা দেখে এসেছি, গেল 16 বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি ঘটেছে, সে একই দৃশ্য আজও ঘটছে। হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন, আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন। কোন সেই সরকার ভারতকে লাগাম পরাবে, বিএসএফকে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা, আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে, ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব, তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে
দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে। সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয় দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে। আজকে ঠিক এমনই ঘটনা ঘটেছে। আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি নিজেই তো ক্ষমতা, যান ভারতের কাছে ছড়ে যান, গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেট যেন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে। আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে। দর্শক, আরও এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব। বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেসব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা। ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন, দেশেই চুরিচামারি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, প্রাণে মরবেন না। ওই একটা গরু আনতে ভারত যায় না ভাই, মায়েরা ফেলবে এরা এখন পরিকল্পনা কইরা। আবারও বলি, যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ, একটা গরু, কয়েকটা শাড়ি, কয়েক বস্তা চিনির জন্য ওই পার যায়েন না। এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন, কারণ এরা কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না, মানে জীবনের ইনকামের নিরাপত্তা। ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা। পঞ্চগড় সীমান্তে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশটা নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর কাহিনী কি সাজাইছে দেখেন। বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না, তারপর একটা নাটক সাজিত না, ওই রকমই আজকে ভোরে তেঁতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের বর্ডার গার্ড বিজিবি 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা তিনি নিশ্চিত করছেন যে আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। আর মানে যিনি নিহত হয়েছেন, আমাদের বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এখন বিএসএফ কি বলছে, এই বাংলাদেশিরা তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে, চোরাচালানের গরুও নিয়ে গেছে। গুলির শব্দ পেয়ে চোরা কারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে। এই মৃত্যুগুলো আসলে আটকানো বড় কঠিন, যতক্ষণ না এই জাতিকে ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে, উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, এটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন। খালি তো হাসিনারে বকতেন, গাইলাইতেন, তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন। আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন? কেউই বলেননি। আওয়ামী লীগ তো চাটতো, আপনারাও চাটার কাছাকাছি আছেন আমার কাছে মনে হচ্ছে। এভরি সিঙ্গেল টাইম যখন ভারতের এই বর্ডার কিলিংগুলো হয়, তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো, শাসকগুলো, তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ রাতে। কেন? কারণ তোমরা রাষ্ট্র চালাও, এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না, কর্মসংস্থানের নিরাপত্তা নাই। তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না, যায় কারা? গরিব, কর্ম নাই ভাই, বাদাইম্যা। কি করব? একটা গরু আনে 500, 1000, 2000 টাকা, জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয়। ওই পারেও আছে, এই পারেও আছে। আমার খুব গোস্বা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলোতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না, কেন ভারত সরকারের মানে এগুলোর ব্যাপারে জবাব দিয়ে তারা আনতে পারে না, মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেন এগুলো নিয়ে কোনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে। কেন বাংলাদেশের মানুষ বিএসএফকে বা ভারতের অনেক কিছুতে অপছন্দ করে? কারা দেখবেন? 3-0 দিয়া থুইয়া মানুষ পানি খাবে না। আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ভারতের এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার, ইউনূস স্যার আপনার অনেক লম্বা হাত আছে, দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন। এর পরের সরকার আসলে সেমই হবে, চাটবে। ভারতের না চাইতে এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারে না, এটা তো প্রমাণিত। ভারত যেভাবে চেপে ধরছে তাতে অনেকেই শঙ্কিত যে কি হবে আমাদের, আমরা বেকায়দায় পড়বো কিনা। ঠিক এই সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাত হোসেন সাহস জোগালেন। তিনি বললেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই। তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কি বলেছেন দর্শক, আমরা একটু শুনি তার মুখ থেকে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন বলছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে, সবই আছে। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম শাকাত হোসেন। আমি খেয়াল করলাম যে উপদেষ্টাদের মধ্যে এম শাকাত হোসেন কিন্তু ঘুরছেন, চট্টগ্রামে যাচ্ছেন, যশোরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঘুরছেন, কিন্তু অন্য উপদেষ্টাদের মানে এই হাঁটা চলাটা বা পরিদর্শনটা তুলনামূলক কম।
যাই হোক, সেটা অন্য আলোচনা। আপাতত আসি যে এই বিষয়ে তিনি ফোকাস করেছেন এবং সাহস যোগাচ্ছেন যে বাংলাদেশিদের যে ভয় পাওয়ার কিছু নেই। কলকাতার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির কথা জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, কলকাতায় হোটেল চলছে না, অনেক কিছুই চলছে না, ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপরেই ছিল। দর্শক, এই কথাটাই আমি একটু বলি যে আপনাদের মনে আছে করোনার সময় কি অবস্থা হয়েছিল? তখন একাধিক টেলিভিশন, তখন তো শেখ হাসিনার সময়, এমন তো না যে এটা তখন সরকার, অন্য সরকার ছিল, শেখ হাসিনার সময় কলকাতার টেলিভিশনগুলো, বাংলাদেশের মিডিয়াগুলো রীতিমতো দেখাচ্ছিল নিউ মার্কেট এবং সংলগ্ন এলাকায় যে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য ধসে পড়েছে। এবং করোনার পরেও সেই পরিস্থিতি অনেক দিন যাবৎ ছিল যে সে বাংলাদেশি কাস্টমারের অভাবে তাদের মাথায় হাত ব্যবসায়ীদের। অনেক হোটেল বন্ধ হয়ে গেছে, রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কেননা বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ যাত্রী যেত, তাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী। তারা ব্যবসায়ী ছিল এবং তারা কেনাকাটা করতো। এবং ইভেন যেই চিকিৎসার নামে হোক, যেভাবেই হোক না কেন, ভারতে গেলেই বাংলাদেশিরা প্রচুর কেনাকাটা করে, এটা সবাই জানে। তো এখন এই সিদ্ধান্তের ফলে কি হচ্ছে? কলকাতার ব্যবসায়ীরা, কলকাতার যারা মানে হোটেল রেস্তোরাঁর মালিক, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কথাটাই কিন্তু তিনি বলছেন। তিনি বলছেন পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। তার মানে সারা বিশ্ব থেকে যে পরিমাণ লোক যাইতো ভারতে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান এককভাবে দ্বিতীয় বৃহত্তম। তার মানে বিপুল পরিমাণ ট্যুরিস্ট যখন যায় বাংলাদেশ থেকে, এটা তাদের অর্থনীতি চাঙ্গা হয়, তাদের ট্যুরিজমটা চাঙ্গা হয়। তো এখন কি হবে? এখন উল্টা কমতে থাকবে সেই অবস্থায়। এখন এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। উপদেষ্টা শওকত বলেন, ঐতিহাসিকভাবে আমরা একত্রে আছি, দেশ একত্রে আছে, দেশের জনগণ একত্রে আছে, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, কখনোই এসব আমরা আলাদা করিনি। আপনারা উস্কানিতে পড়বেন না, কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান। উপদেষ্টা শওকত বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। সত্যি আসলে আমাদের মতো এত চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এবং সাম্প্রদায়িক ঐক্যের একটা দেশ নজিরবিহীন। আমরা কখনো চিন্তা করি না যে আমাদের ভেতরে কে হিন্দু, কে মুসলমান। এখন এই বিষ ঢুকাচ্ছে হচ্ছে এই মোদী সরকার। যাই হোক, আরেকটা কথা বলি, যে কথাটা তিনি বলছেন, এখন এই যে ভারত যে ব্লক করতেছে, ভিসা দিচ্ছে না, এর ফলে কি হচ্ছে খোঁজ নিয়ে দেখেন। থাইল্যান্ডে আপনি 1 সপ্তাহের মধ্যে 5 দিনের ওয়ার্কিং ডেতে আপনি ভিসা পাইতেন, এখন এত চাপ, এখন 1 মাসের আগে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এখন বিকল্প সবাই খুঁজছে, তারা এখন থাইল্যান্ডমুখী হচ্ছে। এবং থাইল্যান্ডও বুঝতে পারছে যে এখন প্রচুর পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট ব্যাংককে আসবে। এই জন্য তারা ওই সিল ভিসার বদলে ই ভিসা চালু করছে। অর্থাৎ আপনি মেইলেই আপনি আবেদন করবেন, মেইলে আপনি ভিসা পাবেন, কাগজপত্র সাবমিট করবেন মেইলে, মেইল থেকে আপনি ইমেইলে আপনি ভিসা পাবেন। তার মানে আরও সহজ করে দিচ্ছে। এবং এই সুযোগটা নেবেই চীন, ব্যাংকক, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলি নেবে, বসে থাকবে না। বাংলাদেশিদের একটু কষ্ট হবে সত্য, কিন্তু ভারতের বিকল্প যে দেশগুলো আছে, সেই দেশগুলোর চিকিৎসা, তাদের বাজার কোনোভাবেই খারাপ না। সেইটা বাংলাদেশ কখনো এই ভারতের এই যে ব্লক করে দিচ্ছে এর কারণে যে বাংলাদেশ মারা যাবে তা না, বরং বাংলাদেশে নতুন বাজার তৈরি হবে। বাংলাদেশে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত উন্নত হবে, যাতে স্বাস্থ্য শিক্ষার জন্য আর ভারতে দৌড়াতে না হয়। এটা আমি মনে করি যে বিপদের মধ্যে কিছু কিছু আবার মানে সুফল মেলে। এটা হয়তো সেরকমই একটি পরিস্থিতি যে আত্মনির্ভরশীল হওয়া। আমার কাছে মনে আছে যে কাতারকে এক সময় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্লক করেছিল, মনে আছে আপনাদের? যে একদম বিচ্ছিন্ন করছে, তাদের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক একদম বিচ্ছিন্ন করলো। কাতার কয়েকদিন একটু সমস্যায় পড়লো, কিন্তু খুব দ্রুত বেগে তাদের পাশে দাঁড়ালো ইরান এবং তুরস্ক। তারপরে কাতার যেটা করলো, তারা আভ্যন্তরীণভাবে তাদের ওই কাঁচা শাক, সবজি, ফসল এগুলো উৎপাদন শুরু করলো। অল্প কিছুদিন তাদের ক্রাইসিস ছিল, তারপরে তারা সৌদি আরবও লাগলো না, সংযুক্ত আরব আমিরাতও লাগলো না, ঠিকই কাতার দ্বারা এবং এখন তো সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। তো সুতরাং এইভাবে শত্রুতা করে কেউ কাউকে ক্ষতি করতে পারে না, বরং নিজেরই ক্ষতি হয়। এখন ভারত বাংলাদেশের সাথে যা করছে তার ক্ষতি কিন্তু তাদের